সালামু আলাইকুম। অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। একটি স্বাভাবিক নির্বাচন অনুষ্ঠান করে স্বাভাবিক পথে ডক্টর ইউনূস যে ক্ষমতা ছাড়তে পারবেন না তা আবারও প্রমাণিত হচ্ছে খোদ রাজধানীর বুকে ইনকিলাব মঞ্চ নেতা ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনার মধ্য দিয়ে। কেন নির্বাচন হবে না, কেন ডক্টর ইউনূস গং স্বাভাবিকভাবে ক্ষমতা হস্তান্তর করতে পারবেন না, তার প্রধান কারণ হচ্ছে তারা ক্ষমতায় এসেছে সন্ত্রাসের মাধ্যমে এবং ভয়ঙ্কর মানুষ হত্যার মধ্য দিয়ে। তাদেরকে যেতেও হবে একই পথে, মানুষ তাদেরকে টেনে নামাবে সেই পথে। ওসমান হাদিকে হত্যা চেষ্টার পেছনে আর কোনো কারণ নেই নির্বাচন ঠেকানো ছাড়া, ইউনূসের ক্ষমতা ছাড়ার প্রক্রিয়াকে রক্তাক্ত করা ছাড়া। বিএনপি ফেব্রুয়ারিতে নির্বাচন চেয়েছে, কিন্তু কারা ফেব্রুয়ারিতে নির্বাচন চায়নি সে কথা আমরা সকলে জানি। কারা কথায় কথায় নির্বাচনকে পেছাতে বলে তাও আমরা জানি। আর এখন নির্বাচন তফসিল ঘোষণার পর হাদির মতো কাউকে বলির পাঠা বানানো ছাড়া তাদের নির্বাচন পেছানোর আর কোনো পথ খোলা আছে বলে আমার মনে হয় না। এখন এর দায় প্রতিটি পক্ষই একে অন্যের উপর চাপাতে চেষ্টা করছে, কিন্তু ইউনূস পক্ষের সুবিধাভোগীরা হাদিকে হত্যা চেষ্টার দায় ভারত এবং শেখ হাসিনার উপর চাপিয়ে দিতে চায়, যার প্রমাণ আমরা পাই যাত্রার অধিকারী ফারুকীর স্ট্যাটাসে। ফারুকী স্ট্যাটাস দিয়ে সঙ্গে সঙ্গে বলে দিলেন যে ঘটনা ঘটতে না ঘটতেই তিনি জেনে গিয়েছেন যে ভারতে বসে শেখ হাসিনা এটা করিয়েছেন। আর ওদিকে তারই সাঙ্গপাঙ্গরা বলছে মির্জা আব্বাস ঘটিয়েছে, বিএনপি নেতা। কিন্তু আমার তো মনে হয় হাদিকে যারা এতদিন ধরে তুলেছে তারাই হাদিকে করে প্রথম বড় রক্তপাত দিয়ে তাদের চূড়ান্ত লক্ষ্য রাষ্ট্র ক্ষমতা দখলের পথে হাঁটছে। এতদিন তারা আধা খেচা ভাবে ক্ষমতা ভোগ করছিল, এবার তারা চূড়ান্ত নিয়ন্ত্রণ চায় ক্ষমতার। এরা কারা, হাদিকে হত্যা চেষ্টায় কার কি লাভ, সেটা নিয়েই আজকের আলোচনা। হাদির উপর গুলি, তফসিল ঘোষণার টাইমিং, রাজনৈতিক প্রতিক্রিয়ার ধরন, রাষ্ট্রের ভেতরে অস্বস্তি, সব মিলিয়ে এটি নিঃসন্দেহে দেশের ভয়ঙ্কর পরিস্থিতিকে নির্দেশ করে। এর কোনোটিকেই বিচ্ছিন্ন করে দেখলে সকলেই ভুল করবেন, এটা শুরুতে জানিয়ে রাখছি। রাজনীতিতে যখন বাস্তবতা দিয়ে দাবি আদায় করা যায় না তখন পরিস্থিতি তৈরি করা হয়। নিরাপত্তার ঝুঁকি না থাকলে ঝুঁকির পরিবেশ বানাতে হয়, আর সেই পরিবেশ বানানোর জন্য সবচেয়ে কার্যকর উপাদান হলো রক্ত। এবং এরকম হাদির মতো ধরুন একটু পেছনের সারির নেতারা হচ্ছে তার জন্য উপযুক্ত। হাদি এখানে উপযুক্ত, যথেষ্ট উপযুক্ত টার্গেট। তিনি ডানপন্থী বক্তব্যে অভ্যস্ত, উত্তেজনামূলক ভাষা ব্যবহার করছেন, গালি দিচ্ছেন, অতীতে প্রতিপক্ষের বিরুদ্ধে সহিংস আহ্বানের অভিযোগও আছে তার বিরুদ্ধে। অর্থাৎ তাকে কেন্দ্র করে মব উত্তেজিত করা সহজ। তাকে আহত করলে দুই দিকেই লাভ। একদিকে দেখানো যাবে রাজনৈতিক প্রার্থী নিরাপদ নয়, অন্যদিকে তার আগের বক্তব্য টেনে এনে ঘটনাকে প্রতিক্রিয়া হিসেবে সাজানো যাবে। বলির পাঠা হিসেবে এর চেয়ে কার্যকর চরিত্র পাওয়া সত্যি কঠিন। আরো সন্দেহ বাড়ে যখন দেখা যায় গুলির ঘটনার 5 মিনিটের মাথায় একটি নির্দিষ্ট পক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমে দায় চাপিয়ে দেয় বিএনপির উপর। কোনো তদন্ত, কোনো তথ্য, কোনো প্রাথমিক যাচাই ছাড়াই এই দোষারোপ তারা করে। আর ফারুকীর কথা তো বলেইছি শুরুতে, এটা আবেগী প্রতিক্রিয়া নয়, এটা প্রস্তুত স্ক্রিপ্টের মতো। রাজনৈতিক সহিংসতায় সাধারণত প্রথমে সবাই চুপ থাকে, পরিস্থিতি বোঝার চেষ্টা করে। এখানে তা হয়নি, বরং দ্রুত একটি ন্যারেটিভ ছড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। এই তাড়াহুড়ায় ইঙ্গিত দেয় কেউ আগেই জানতো এই ঘটনাকে কিভাবে ব্যবহার করতে হবে। আমি সাদিক কাইমের কথা বলছি, আরো বিস্তারিত বলবো। কারণ আলোচনার কেন্দ্রে আর শুধু একটি গুলির ঘটনা নেই, আছে সম্ভাব্য মৃত্যু। হাদি যে কোনো সময় মারা যেতে পারেন। শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থার যে বিবরণ বিভিন্ন মাধ্যম থেকে জানতে পারছি, তাতে তার ফিরে আসা আদৌ হবে কিনা এ প্রশ্ন বাস্তব। যদি তিনি বেঁচে ফেরেন সেটা নিঃসন্দেহে এক ধরনের মিরাকল হবে। রাজনীতির বাইরে দাঁড়িয়ে একজন মানুষের প্রাণ রক্ষার কামনা আমার প্রথম কথা, কিন্তু রাজনীতি কখনো আবেগে থেমে থাকে না। হাদি বাঁচুন কি না বাঁচুন, এই গুলির রাজনৈতিক মূল্য ইতিমধ্যে নির্ধারিত হয়ে গেছে, আর সেই মূল্য কে দেবে সেটাও প্রায় নিশ্চিত। যদি হাদি না বাঁচেন তাহলে এই ঘটনার দায় রাজনৈতিকভাবে একদম চাপিয়ে দেওয়া হবে বিএনপির ঘাড়ে। আপনি লক্ষ্য করে দেখবেন সরকারের লোকজন ছাড়া, মানে ফারুকী গং ছাড়া এই হত্যা চেষ্টার জন্য দায় চাপানো হচ্ছে কিন্তু বিএনপির ঘাড়ে।
আওয়ামী লীগকে কেউ চাপাচ্ছে না, ভারতকে কেউ টানছে না। লক্ষণীয় বিষয় হলো যেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা, অস্ত্র নিয়ন্ত্রণ, প্রার্থীদের নিরাপত্তা সবই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব, এখন নির্বাচন কমিশনের দায়িত্ব, সেখানে সরকার কার্যত দায়মুক্ত, কেউ প্রশ্ন করছে না। রাজধানীর কেন্দ্রে দিনে দুপুরে মোটরসাইকেল এসে করে পালিয়ে যাওয়া সম্ভব হলো কিভাবে? স্বরাষ্ট্রমন্ত্রীকে যদি জিজ্ঞেস করেন একথা, স্বরাষ্ট্রমন্ত্রী পেঁয়াজের দাম নিয়ে কথা বলবে। স্বরাষ্ট্রমন্ত্রী মানে হচ্ছে ওই দিলদার স্বরাষ্ট্র উপদেষ্টার কথা বলছি আমি। কেউ জানতে চাইছে না নিরাপত্তা ব্যর্থতার দায় কার, বরং সবাই প্রস্তুত হয়েছিল দোষ চাপাতে হবে বিএনপির উপর, কেউ কেউ সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগ আর ভারতের উপর। এটা শুধু অন্যায় নয়, এটা রাজনৈতিকভাবে পরিকল্পিত অবিচার। হাদি এবং ইনকিলাব মঞ্চ বিএনপি বা বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের জন্য কোনো ধরনের রাজনৈতিক হুমকি ছিল না। এটা মানে পাগলও বিশ্বাস করবে না যে মির্জা আব্বাসের মতো একজন নেতা হাদিকে ভয় পাচ্ছেন। এটা কঠিন সত্য, কিন্তু সত্য। জনসমর্থন, সাংগঠনিক শক্তি, রাজনৈতিক প্রভাব, কোনো মানদণ্ডেই হাদি মির্জা আব্বাসের সমকক্ষ নন, এমনকি কাছাকাছিও নন। ঢাকার রাজনীতির বাস্তবতা যারা জানেন তারা বোঝেন, এখানে বিএনপির একজন প্রবীণ পরীক্ষিত প্রার্থীর পক্ষে একজন স্বতন্ত্র তরুণ প্রার্থীকে এলিমিনেট করার কোনো প্রণোদনা নাই আসলে। তবু ঘটনার পরপরই যে দৃশ্যটা তৈরি হলো সেটা আসলে সংকেত। ছাত্র শিবিরের নেতা সাদিক কায়েম মুহূর্তের মধ্যেই বিএনপির দিকে ইঙ্গিত করে স্ট্যাটাস দিলেন। হাসপাতালে হাদিকে দেখতে গিয়ে মির্জা আব্বাস সহ সবাইকে শুনতে হলো ভুয়া ভুয়া স্লোগান। প্রশ্ন হলো এই আবহ তৈরি হলো কিভাবে? এত দ্রুত কিভাবে ভিলেন নির্ধারিত হয়ে গেল বলেন তো? উত্তরটা রাজনীতির অঙ্কে লুকিয়ে আছে। সাদিক কায়েম নিজেই মির্জা আব্বাসের আসনে নির্বাচন করতে আগ্রহী। জামায়াত রাজধানীতে বিএনপির প্রবল জনসমর্থন দেখে একটা ভয়ঙ্কর চাপের মধ্যে আছে। এটা নতুন কোনো তথ্য নয়। ঢাকার আসনগুলোতে বিএনপি শক্ত অবস্থানে থাকলে জামায়াতের রাজনৈতিক ভবিষ্যৎ সংকুচিত হয়ে যায়। এই প্রেক্ষাপটে বিএনপিকে সহিংস ভয়ে রাজনীতি করা দল হিসেবে দাঁড় করানোর সুযোগ ছিল অত্যন্ত প্রয়োজনীয়। হাদির উপর গুলি সেই সুযোগ এনে দিয়েছে এই সাদিক কায়েম তথা জামাতকে। এখন যদি হাদি মারা যান তাহলে এই আবেগকে ব্যবহার করে বলা যাবে, দেখুন বিএনপির এলাকায় বিএনপির প্রতিদ্বন্দ্বী প্রার্থী খুন হয়েছেন, সত্য মিথ্যার জটিলতা তখন আর কেউ বিশ্লেষণ করবে না, আবেগ কাজ করবে, হেডলাইন কাজ করবে, আর সেই আবেগের প্রথম শিকার হবেন মির্জা আব্বাস, এরপর রাজধানীর অন্য বিএনপি প্রার্থীরা। এখানে আওয়ামী লীগের দিকে আঙ্গুল তোলার চেষ্টা করেছে কেউ কেউ, বললাম না ফারুকী তার মধ্যে সবচেয়ে অন্যতম, কিন্তু বাস্তবতার সঙ্গে সেটা খাপ খায় না। গত 17 মাসে পরিষ্কার হয়ে গেছে আওয়ামী লীগের পেশি শক্তি নেই। আওয়ামী লীগ পেশি শক্তির দল করে না, মানে যদি করতো তাহলে এই 17 মাসে 1700 খুন হতো। তারা যখন ক্ষমতায় ছিল তখন প্রশাসনের কাঁধে ভর করে শক্তি প্রয়োগ করেছিল। সেই প্রশাসনিক কাঠামো এখন তাদের হাতে নেই। আওয়ামী লীগ এখন আর বনের বাঘও নয়, বড়জোর মনের বাঘ। আমার তো মনে হয় মনের বাঘ। স্লোগানেও তার প্রতিফলন দেখা যায়। জয় বলা হয় এক জায়গায়, বাংলা বলা হয় 1 মাইল দূরে গিয়ে। আপনারা তো দেখেছেন, আপনারা নিজেরাই কথা বলেন। সরকারের লোকজন বলে আওয়ামী লীগ নাই, কিন্তু খুন হলে আবার আওয়ামী লীগ আছে। আশ্চর্য না ব্যাপারটা? এই বাস্তবতায় আওয়ামী লীগ হাদির মতো একজন প্রান্তিক স্বতন্ত্র প্রার্থীকে টার্গেট করবে, এই ধারণা রাজনৈতিকভাবে খুব দুর্বল। বরং প্রশ্ন তুলতে পারেন যে এই গুলি রাজনৈতিক কিনা। অবশ্যই রাজনৈতিক গুলি। এটি কোনো ব্যক্তিগত শত্রুতা, কোনো হঠাৎ রাগের বহিঃপ্রকাশ নয়। এর লক্ষ্য আছে, এর ফলাফল আছে, এর ব্যবহারযোগ্যতা আছে। এই গুলি দিয়ে কি করা যায় বলুন তো? 1, বিএনপিকে দায়ী করা যায়। 2, রাজধানীর নির্বাচনী পরিবেশকে বিষাক্ত করা যায়। 3, স্বতন্ত্র এবং বিএনপি প্রার্থীদের নিরাপত্তার জন্য গল্প ছড়িয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা যায়। আর 4 নাম্বার, প্রয়োজনে বলা যায় যে নির্বাচনের পরিস্থিতি নেই, বিশেষ নিরাপত্তা দরকার, বিশেষ স্ট্যাটাস দরকার, বিশেষ বাহিনী দরকার, নির্বাচন পিছিয়ে দাও। এবং আপনাদের মনে রাখতে হবে যে বিএনপি নির্বাচন ফেব্রুয়ারিতে চেয়েছে এবং তার জন্য জেদ ধরে লন্ডনে প্রধান উপদেষ্টাকে এনে বৈঠক করে তাকে ঘোষণা দিতে বাধ্য করেছে। অন্য কেউ নয়, জামাতও নয়, এনসিপিও নয়। তারা বরং বারবার নির্বাচন পেছনে গেলে তাদের লাভ। আরো কিছুদিন সরকারের তত্ত্বাবধানে থাকা যায়, আরো কিছুদিন উপদেষ্টা থাকা যায়, ছাত্র উপদেষ্টা। মানে এখন আবার সেই পুরনো প্রসঙ্গটা ফিরিয়ে আনি। কে কে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হবেন এটা নিয়ে কিন্তু আমাদের প্রশ্ন উঠেছে। বিশেষ করে যখন খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণার পরে একটা নীরব টানাপোড়েন শুরু হয় যে জামায়াতের নেতারা কেন ভিভিআইপি হবে না, আর কে হবেন, এসব নিয়ে নিরাপত্তা ঝুঁকি তৈরি হলে দাবি আদায় সহজ হয়। রাজনীতিতে নতুন কিছু নয়। সুতরাং হাদি কিন্তু এই ঝুঁকিটাকে বাড়ানোর জন্য একটা বড় সুযোগ হিসেবে ব্যবহার হবে বা হচ্ছে। আরেকটি বড় প্রশ্ন ভয়ঙ্কর ভাবে উপেক্ষিত থেকে যাচ্ছে, থানা থেকে যে লুট হওয়া অস্ত্রগুলো সেগুলো কোথায় আছে?
কেন সেগুলো উদ্ধার হয়নি? এই অস্ত্র বিএনপির হাতে নেই, এটা মাঠ পর্যায়ের বাস্তবতা, অনেকেই জানেন এবং তাহলে কার হাতে? যখন এই প্রশ্ন স্বরাষ্ট্র উপদেষ্টাকে করা হয়েছে, তিনি পেঁয়াজের গল্প শুনিয়েছেন, কিন্তু অনেকে অনুমান করেন এবং প্রকাশ্যে বলতে সাহস করেন না যে সরকার জানে, আইন শৃঙ্খলা বাহিনী জানে এই অস্ত্রগুলো কাদের হাতে আছে, কারা লুকিয়ে রেখেছে। বাংলাদেশে অস্ত্রের রাজনীতি, রক্কাটার রাজনীতি আসলে কারা করে, এত বছর কারা করে এসেছে, এই তথ্য আপনি জানেন না, আমি জানি না, সবাই জানে। এই অস্ত্রগুলো রেখে নিশ্চিত থাকা মানে ভবিষ্যতের সহিংসতার দরজা খোলা রাখা। এই তুচ্ছ নির্বাচনকে এই অস্ত্রগুলো দিয়েই একদম বানচাল করে দেওয়া খুব সোজা। আর সহিংসতা হলে সবচেয়ে সুবিধা কার? যে দল নির্বাচনে জিতে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা রাখে তাদের নয়। বিএনপি নির্বাচনে জিতে ক্ষমতায় যাবে কথা সবাই বলছে, সব জরিপ বলছে। কাদের কথা বলছে না? তাদের তো সুবিধা না ভাই। সুবিধা তাদেরই যাদের জনগণের ভোটে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা শূন্য, কিন্তু যারা কোনো না কোনো ভাবে দৃশ্যমান বা অদৃশ্য ক্ষমতা ধরে রাখতে চায় অথবা পুরো ক্ষমতা দখল করতে চায়। বিএনপি নির্বাচন চায় ফেব্রুয়ারিতে, এটি তারা বারবার বলেছে। জামায়াত এবং তাদের জোট একই দিনে নির্বাচন এবং গণভোট চায় না। অর্থাৎ নির্বাচন বানচালের রাজনৈতিক স্বার্থ কার? এই প্রশ্নের উত্তর খুব জটিল কি? একদম জটিল নয়। তবু আঙুল যাচ্ছে বিএনপির দিকে। কেন? কারণ বিএনপি সহজ টার্গেট, ক্ষমতায় নেই কিন্তু জনসমর্থন আছে, আঘাত করলে শব্দ হয় কিন্তু পাল্টা আঘাত করার প্রশাসনিক ক্ষমতা নেই। তবে একটি ব্যাপার, এই হাদির হত্যা চেষ্টার ভেতর দিয়ে কিন্তু একটা জিনিস প্রমাণিত হলো যে হাদিকেই সরকার নিরাপত্তা দিতে পারছে না, তারেক রহমানকে কি করে দিবে? তারেক রহমান যদি ফেরত যায় ভিন্ন প্রসঙ্গ, পরে কথা বলবো এটা নিয়ে। আপোষের রাজনীতি বিএনপির এমন এক জায়গায় এনে দাঁড় করিয়েছে বিএনপিকে যেখানে তাদের সঙ্গে কোনো সরাসরি সংযোগ নেই, সেখানেও তারা অপরাধী হচ্ছে। এটা করুণ কিন্তু খুব বাস্তব। হাদির গুলিকে তাই শুধু একটি বুলেট হিসেবে দেখা মানে ভয়ঙ্কর ভুল হবে। এটি একটি পরিকল্পনার অংশ, একটি মহড়ার ধাপ। দেখা হচ্ছে কত দূর গেলে কি হয়, কাকে দায়ী করা যায়, কে চুপ থাকে, কে আওয়াজ তোলে, কোন পক্ষ কেমন রিয়াকশন করে। এটা একটা মাঠকে পরীক্ষা করার একটা বেশ ভালো ঘটনা ঘটিয়ে ফেললো যারাই ঘটিয়েছে। যদি এখনই এই অঙ্ক ভাঙা না যায়, যদি অস্ত্র উদ্ধার না হয়, যদি দায় নির্ধারণে ন্যূনতম ন্যায়বোধ না থাকে, তাহলে সামনে আরো হাদি আসবে। এই হাদি শেষ হাদি নয়। তখন আর প্রশ্ন থাকবে না কে গুলি করলো, প্রশ্ন থাকবে কেন কেউ থামালো না। এই মুহূর্তে সেই সীমারেখা যেখানে সিদ্ধান্ত নিতে হবে, নির্বাচন হবে বাস্তব প্রতিযোগিতায়, নির্বাচন হবে সকল দলের অংশগ্রহণে, এবং নির্বাচনটা একটা সঠিক সময়ে সকলকে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার পরে নির্বাচন হবে, নাকি রক্তের উপর দাঁড়িয়ে তৈরি করা একটা সাজানো নির্বাচনের মাধ্যমে ডক্টর ইউনূস পার পেতে চাইছেন, পালাতে চাইছেন। ডক্টর ইউনূসকে পালাতে তো দেওয়া যাবে না। যাবে বলেন? আপনি দিতে চান? আমার মনে হয় না কেউ দিতে চায়। তাকে তার অন্যায়ের হিসাব বাঙালি জাতিকে দিয়ে যেতে হবে। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, দুর্বলের শাসন খুব ভয়ঙ্কর হয়। শাসক দুর্বল হলে তার মধ্যে মুনাফিকই প্রবল আকার ধারণ করে এবং তিনি নিজে আকণ্ঠ দুর্নীতিতে জড়িয়ে পড়েন। তার নৈতিক শক্তি থাকে না এবং তার শাসন আমলে দুর্নীতি রীতিমতো প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে। যে বক্তব্য দিয়েছেন মোহাম্মদ সক্রেটিস, যে এমন একটা সময় আসবে যখন দুর্নীতিবাজরা উল্লাস নৃত্য করবে, যখন সবচেয়ে মূর্খ যে লোকটি সেটি ক্ষমতার চেয়ারে বসে থাকবে, জ্ঞানীরা বা পণ্ডিতেরা তাদের পাণ্ডিত্যের জন্য অনুশোচনা করবে। তো এই যে মোহাম্মদ সক্রেটিস, সেই বক্তব্যটি এখন কোন পর্যায়ে আছে বাংলাদেশের জন্য, আমেরিকার জন্য, ভারতের জন্য, সেটা নিয়ে আপনারা চিন্তা ভাবনা করুন। এই বিষয় নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। বা আজকে যে প্রসঙ্গটি নিয়ে আলোচনা করবো সেই প্রসঙ্গের সঙ্গে শেখ হাসিনার, খালেদা জিয়ার, তারেক জিয়ার, ডক্টর শফিকের বা ডক্টর মোহাম্মদ ইউনূসের আদৌ কোনো সম্পর্ক আছে কি আছে না, এটা নিয়ে আমার কোনো ইন্ডিকেশন নাই, চিন্তাই নাই। আমি কেবলমাত্র একটা ভাব সম্প্রসারণ করার জন্য যে বিষয়টি নিয়ে আলোচনা করব, দুর্বলের শাসন খুব ভয়ঙ্কর হয়, এটার ঐতিহাসিক প্রেক্ষাপট বর্ণনা করব, যাতে করে আপনারা বুঝবেন যে শক্তিশালী মানুষ ক্ষমতায় বসলে কি হয়,
আর দুর্বল মানুষ ক্ষমতায় বসলে কি হয়। প্রথমে শক্তিশালী মানুষের সম্পর্কে বলে নিই। বেশি দূরে যাওয়ার দরকার নেই। আমাদের ভারতের দুজন শক্তিশালী শাসক ছিলেন, গিয়াসউদ্দিন বলবন আর সম্রাট আলাউদ্দিন খিলজি। গিয়াসউদ্দিন বলবন তিনি 20 বছর ছিলেন প্রধানমন্ত্রী আর 20 বছর ছিলেন সুলতান। আর তার আগে, অর্থাৎ প্রধানমন্ত্রী হওয়ার আগে, ইলতুৎমিশের জমানায় তিনি ছিলেন যে রাজকীয় গার্ড রেজিমেন্ট রয়েছে, এখন বাংলাদেশে যেভাবে এসএসএফ আছে, এই রাজকীয় গার্ড যে আছে, প্রাসাদরক্ষী, সম্রাটের দেহরক্ষী, সেই বাহিনীর প্রধান। এখন বাংলাদেশে ধরেন এসএসএফ এর একজন মেজর বা পিজিআর এর একজন কর্নেল বা এসএসএফ এর যিনি প্রধান রয়েছেন একজন মেজর জেনারেল, তাদের দাপটে আপনারা তটস্থ থাকেন না। এমনকি যিনি এসএসএফ এর প্রধান হন, পুরো সেনাবাহিনীর মধ্যে তার একটা কর্তৃত্ব থাকে। এই মুহূর্তে যিনি এসএসএফ এর প্রধান আছেন, নিঃসন্দেহে তার ক্ষমতা কোনো অংশে কম নয়, বা ডিজিএফ এর প্রধান যিনি আছেন তার ক্ষমতা কোনো অংশে কম নয়। তো আমি গিয়াসউদ্দিন বলবনের কথা যখন বলছি, তখন দিল্লির সুলতান ছিলেন ইলতুৎমিশ, এবং ইলতুৎমিশ যখন সুলতান ছিলেন তখন গ্রেটার ভারত, আজকে যে ভারতবর্ষ তার বেশিরভাগ অংশ, আজকে যে পাকিস্তান, লাহোর, সিন্ধু বেশিরভাগ অংশ, আফগানিস্তানের বিরাট অংশ, এবং এই বাংলা ইলতুৎমিশের অধীন ছিল। তো বুঝেন সেই ইলতুৎমিশের এসএসএফ কত বড় ছিল। সেই এসএসএফ এর প্রধান ছিলেন গিয়াসউদ্দিন বলবন। তার সারাটা জীবন তিনি সৎ ছিলেন এবং খুব কঠোর ছিলেন। এতটা কঠোর ছিলেন যে তিনি যখন সুলতান ছিলেন, কোনো আমির উমরা মানে কোনো মন্ত্রী মিনিস্টারকে তিনি যদি ডাকতেন, ধমক দিতেন, চোখ গরম করতেন, তার চোখের দিকে তাকিয়ে অনেক মন্ত্রী এমপি প্রকাশ্য রাজ দরবারে প্রস্রাব করে দিতেন। ইতিহাসে লেখা আছে, পড়ে দেখুন। আলাউদ্দিন খিলজির অবস্থা একই। তিনি লেখাপড়া জানতেন না, নিরক্ষর ছিলেন, কিন্তু তার যে বীরত্ব, তিনি সেই মঙ্গল বাহিনীকে একাধিকবার ঠেকিয়ে দিয়েছেন। সমস্ত ভারতবর্ষের যে কোর্স অফ অ্যাকশন তিনি পরিবর্তন করে ফেলেছেন। তিনি যদি না থাকতেন, এই ভারতবর্ষের অবস্থা সেই বাগদাদের মতো হতো। হালাকে আক্রমণ করার পর যেভাবে বাগদাদ তছনছ করা হয়েছে, দিল্লিও ঠিক সেইভাবে তছনছ করা হতো। পুরো মঙ্গল আক্রমণকে তিনি ঠেকিয়ে দিয়েছেন। ইলতুৎমিশও তদ্রূপ। তিনি মঙ্গলদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, না যুদ্ধ করেননি, শুধুমাত্র বুদ্ধি দ্বারা, কূটনীতি দ্বারা তিনি পুরো চেঙ্গিস খানকে তিনি ঠেকিয়ে দিয়েছেন। তো এই দুজন মানুষ, গিয়াসউদ্দিন বলবন এবং আলাউদ্দিন খিলজি, তারা তাদের যে কঠোরতা দ্বারা, নিষ্ঠুরতা দ্বারা রাজ্য শাসন করেছেন, বহু হত্যা করেছেন, বহু মানুষকে তছনছ করে দিয়েছেন, এবং মানুষের মধ্যে আতঙ্ক কোন পর্যায়ে চলে গেছেন। একবার বাদশাহ আলাউদ্দিন খিলজি তিনি তার চিফ জাস্টিসকে ডাকলেন, প্রধান বিচারপতিকে ডাকলেন, এবং প্রকাশ্য রাজদরবারে তিনি একটা ফতোয়া জানতে চাইলেন। তো চিফ জাস্টিস খুব রসিক মানুষ ছিলেন। তিনি আলাউদ্দিন খিলজির ইত্তেলা পেয়ে আর রাজদরবারে এলেন, তারপর বিষয়টি শুনলেন, তারপর তিনি বললেন যে জাহাপনা, অনুমতি দিলে এই বিষয়ে আমার বক্তব্য দেওয়ার আগে আমি কিছু একটি বাক্য উচ্চারণ করতে চাই। তো বলছে বলুন। তো চিফ জাস্টিস বললেন যে মনে হচ্ছে যে আজরাইল আমার ঘাড়ের কাছে এসে গেছে, আমি টের পাচ্ছি যে আজরাইল আমার ঘাড়ের কাছে এসে গেছে, আমার মৃত্যু খুব সন্নিকটে। তো এই কথা শুনে বাদশাহ হেসে দিলেন, বলে কেন আপনার এটা মনে হচ্ছে? বলে এমন একটা জটিল বিষয় আপনি আমাকে ডেকেছেন, আমি যদি কথা বলি, মিথ্যা কথা বলি, তাহলে কিয়ামতের দিন আল্লাহ আমার হলকম চেপে ধরবেন। আর যদি সত্য কথা বলি, তাহলে আপনি এই মুহূর্তে আমাকে মৃত্যুদণ্ড দেবেন। এখন আমার কি করা উচিত আপনি আমাকে বলে দেন। আজরাইল বসে আছে। তখন বাদশাহ হেসে দিলেন। বাদশাহ হেসে দিয়ে বললেন, আলাউদ্দিন খিলজি হেসে দিয়ে বললেন যে আপনি সত্য বলুন, আপনার সেই সত্য যত নির্মম হোক, আমি আপনাকে মৃত্যুদণ্ড দেব না। দ্যাট ওয়াজ দ্য অ্যাডমিনিস্ট্রেশন, চিফ জাস্টিস এবং সম্রাটের মধ্যে এই বক্তব্য। তো সেই ইতিহাস তৈরি করে গেছে প্রায় 22 বছরের শাসন আমলে, যেখানে তার শাসনের সে আমার নির্বাচনী এলাকা গলাচিপাতে চালের মূল্য যা ছিল, দিল্লিতে একই চালের মূল্য ছিল। দুধ, চিনি, আটা, ময়দা
একই মূল্যে বিক্রি হতো, তার রাজ্যের সর্ব জায়গাতে এক চুল এদিক ওদিক হতো না, মাপে কেউ কম দিবে কল্পনাই করা যেত না। কত আগে আলাউদ্দিন খিলজি, আজ থেকে প্রায় সেই 700 বছর আগে। আর আমরা এত আধুনিক হয়ে এখনো দুধে ভেজাল দেয়া, মাছে ফরমালিন দেয়া, ওজনে কম দেয়া আমরা কমাতে পারছি না। তো এই যে শক্ত মানুষের শাসন পৃথিবীতে অনেক ইতিহাস তৈরি করে গেছে। আর দুর্বল শাসন, যখন শাসক খুব দুর্বল হয়ে যায় তখন কি হয়? দিল্লিতে যে কজন দুর্বল শাসক ছিলেন তাদের মধ্যে একজন ছিলেন ফিরোজ শাহ তুগলক। গিয়াসউদ্দিন তুগলকের মৃত্যুর পরে তার ছেলে মোহাম্মদ বিন তুগলক হলেন। তো মোহাম্মদ বিন তুগলক এরকম পাগলা রাজা ছিলেন, ভীষণ রকম পাগল। মানে তিনি আলাউদ্দিন খিলজি বা গিয়াসউদ্দিন বলবনের সাথে তুলনীয় নয়। এক অদ্ভুত শাসন ব্যবস্থা তিনি উপহার দিয়েছিলেন। তো যাই হোক, সেই তার মৃত্যুর পরে কোনো উত্তরাধিকার খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন তার এক আত্মীয় চাচাতো ভাই ফিরোজ শাহ তুগলক, তাকে এনে সিংহাসনে বসানো হলো। ব্যক্তিত্ব দুর্বল, তারপরে চেহারা গোলগাল, এরপর লোভী, মানে যত রকম মানুষের যে চরিত্র রয়েছে, চরিত্রহীনতার যা কিছু রয়েছে, সবকিছুই সেই ফিরোজ শাহ তুগলকের মধ্যে ছিল। তো ফিরোজ শাহ তুগলক ক্ষমতায় বসার পর তিনি প্রথমে যেটা মনে করলেন সেটা হলো, আমাকে ক্ষমতায় যারা বসিয়েছে তাদেরকে কুনির্জানা দেখাবে। তিনি রাজ্যের যত আমির উমরা তাদেরকে ডেকে আনলেন, তাদের বেতন ভাতা বৃদ্ধি করে দিলেন। প্রকাশ্য রাজদরবারে বারবার বললেন যে এরাই আমার নিয়োগকর্তা। যারা এই সকল নিয়োগকর্তার বিরুদ্ধে, তুর্কি আমির উমরাদের বিরুদ্ধে কথা বলবে তারা আমার শত্রু, তাদেরকে আমি মেরে ফেলবো। ফলে কি হলো, পুরো রাজ্যে শুরু হলো বিশৃঙ্খলা। আজকে আমরা যে মবের দেখছি, এই মব ফিরোজ শাহ তুগলকের জামানাতে শুরু হয়েছিল। আমরা যে তুগলকি কাণ্ড বলি সেটা ব্যক্তি তুগলকি কাণ্ড হলো বাদশাহ, যাকে বলা হয় সুলতান গিয়াসউদ্দিন তুগলকের কর্মকাণ্ডকে বলা হয় তুগলকি কাণ্ড। আর রাষ্ট্রে যদি তুগলকি কাণ্ড ঘটে সেটি হলো ফিরোজ শাহ তুগলকের ঘটনা। তিনি সুন্দরী রমণী পেতে চান, এই জন্য তিনি নিজে ঘুষ দেওয়া শুরু করলেন। সম্রাট নিজে বা সুলতান নিজে কার ঘরে সুন্দরী রমণী আছে সেই খোঁজ খবর নেওয়ার জন্য বিভিন্ন রাজপ্রাসাদের বিভিন্ন মহলের যারা পাইক পেদা রয়েছে তাদেরকে তিনি ঘুষ দিতেন। কার ঘরে সুন্দর ঘোড়া আছে সেই ঘোড়া কেনার জন্য, পাওয়ার জন্য তিনি ঘুষ দেওয়া শুরু করলেন। এটা ইতিহাসে লেখা, ব্যক্তিগত কথা নয়। তো তিনি একবার কি করলেন, যেটা ইতিহাসে লিখেছে, সেটা তার একজন মন্ত্রী বা সেনাপতি, তার একটি অসাধারণ সুন্দর ঘোড়া ছিল। সেই ঘোড়াটা তার খুব পছন্দ হলো। তো অনায়াসে তিনি সেই ঘোড়াটা অধিকার করতে পারতেন, নিয়ে নিতে পারতেন, কিন্তু সেটি না করে তিনি করলেন কি, সেই সেনাপতির যে আস্তাবল রক্ষক তাকে তিনি ঘুষ দিলেন। সেই আস্তাবল রক্ষক সেই ঘোড়াটাকে পাগল বানিয়ে ফেললো বা অসুস্থ বানিয়ে ফেললো, বা সেই ঘোড়া সম্পর্কে সেই তার মালিকের মন বিষিয়ে ফেললো। এরপর সেই আস্তাবল আস্তাবল রক্ষক যিনি রয়েছেন তিনি সেই ঘোড়াটিকে বিক্রি করার সিদ্ধান্ত নিলেন। সেনাপতি সেটাকে ছেড়ে দিল আর সম্রাট সেটাকে কিনে নিল। এই ছিল ফিরোজ শাহ তুগলকের দুর্নীতির আর চরিত্রহীনতার, দুর্বল ব্যক্তিত্বের লক্ষণ, যা কিনা পুরো রাষ্ট্রকে একটা মবের রাজ্য বানিয়ে দিয়েছিল। তো এই হলো যাকে বলা হয় যখন একটা শাসক খুব দুর্বল হন। তো সেই দুর্বল শাসন যখন হয় তখন বিভিন্ন পদ পদবিতে পাগল টাইপের লোক বসে যায়। মন্ত্রী পাগল হয়, এমপি পাগল হয়ে যায়, তারপরে সেনাপতি পাগল হয়ে যায়। রীতিমতো চারিদিকে একটা পাগলামি। এবং যখন এই ধরনের পাগলামি হয়, শাসকরা যখন পাগল হয়ে যায়, তখন সেখানে দক্ষিণ পন্থা খুব জেগে যায়। ধর্মবিশ্বাস, যে কোনো ধর্মবিশ্বাস এটি প্রবল আকার ধারণ করে। যেমন ধরেন গিয়াসউদ্দিন তুগলক যখন ক্ষমতায় ছিলেন তখন তার ছেলে মোহাম্মদ বিন তুগলক, যার ডাকনাম ছিলেন জুনা খান, তো তিনি পাগলামি করতেন। কেমন পাগল ছিলেন, তিনি একবার নিজামউদ্দিন আউলিয়ার দরবারে গিয়ে বসে থাকতেন, আবার ঘুরে বেড়াতেন খালি গায়ে বিভিন্ন জায়গাতে। আবার তিনি যখন খলিফা হলেন বা তিনি যখন শাসক হলেন, তখন বাগদাদ থেকে একজন লোক এলো, যিনি কিনা সর্বশেষ যে উচ্ছেদকৃত শাসক খলিফা মুনতাসিম বিল্লাহ,
তার দুঃসম্পর্কের আত্মীয়। এখন বাগদাদের খলিফার বংশধর, মানে যাদের রক্ত পবিত্র, যারা কিনা বেহেশতের সার্টিফিকেট দেন, বেহেশতের টিকিট দেন, ওই জমানাতে মধ্যযুগে এটাই ছিল যে বাগদাদের খলিফারা জাস্ট একটা সার্টিফিকেট ইস্যু করে দিতেন এবং ওটা মাথায় নিয়ে পৃথিবীর তাওয়াবৎ শাসকরা নিজেদেরকে সেই আল্লাহর প্রতিভু, আল্লাহর খলিফা হিসেবে নিজেদেরকে মনে করতেন। তো এরকম একজন পবিত্র মানুষ রাজ্যে আসছে, এবং এটা নিয়ে তিনি যে পাগলামি করেছেন ইবনে বতুতার বইতে আপনি পড়ে দেখেন কি ধরনের পাগলামি, হাসতে হাসতে আপনি মরে যাবেন। এবং ইবনে বতুতা বেশ কিছুদিন মোহাম্মদ বিন তুগলকের আন্ডারে তিনি দিল্লির চিফ জাস্টিস ছিলেন। তো কাজে তিনি যে বর্ণনা করেছেন সেই বর্ণনার একটি অংশটা হলো যে যখন তিনি জানলেন, তখন তার সঙ্গে দেখা করার জন্য তিনি পায়ের জুতো খুলে ফেললেন, এবং তিনি যেই জায়গাটাতে দাঁড়িয়েছিলেন সেই জায়গাটাতে তিনি চিন্তা করলেন যে এই লোকের কাছে আর হেঁটে হেঁটে দিয়ে আওয়া বেয়াদবি হবে। তখন তিনি হাঁটুর উপর ভর করে মাথা নুয়ে তিনি সেই পশু যেভাবে এগুতে থাকে ওইভাবে তিনি এগুতে থাকলেন। চার পেয়ে প্রাণীর মতো তিনি সেই বাগদাদ থেকে আগত খলিফা মুনতাসিম বিল্লার দুঃসম্পর্কের আত্মীয় তার কাছে গেলেন। তার জন্য তার নিজের যে প্রাসাদ, সবচেয়ে অভিজাত যে প্রাসাদ, সেই প্রাসাদটা ছেড়ে দিলেন, এবং তার নিজের জন্য যে সকল বিত্ত বিলাস বৈভব ছিল তার সাথে অনেক বেশি সুযোগ সুবিধা তিনি আয়োজন করলেন। ফলে পুরো রাজ্য রীতিমতো একটা পাগলের কারখানা গড়ে উঠল, এবং এই সুযোগে যে ধর্মীয় উগ্রবাদ ভারতবর্ষে চালু হলো, সেই উগ্রবাদের বিষ বাষ্প একেবারে সম্রাট জাহাঙ্গীরের জামানা পর্যন্ত মুঘল সাম্রাজ্যকে তছনছ করে ছেড়ে দিয়েছে। ওই সময় সেই উগ্রবাদ, মানে সুলতান মোহাম্মদ বিন তুগলকের সময় যে দক্ষিণ পন্থার উদ্ভব হয়েছিল, সেটার বিস্তার একেবারে জাহাঙ্গীরের জামানা পর্যন্ত ছিল। পরবর্তীতে নূরজাহান যখন প্রভাবশালী হয়ে পড়ে, তখন এটা ধীরে ধীরে কমতে থাকে, এবং আওরঙ্গজেবের সময়টাতে এটা একটা নিউট্রাল পর্যায়ে চলে আসে। যেভাবে ইংল্যান্ডে খুব চার্চ শক্তিশালী হয়েছিল, মানে রাজা যদি শুল্ক আরোপ যেভাবে করতে পারত, ঠিক সেইভাবে রাষ্ট্রীয় সকল কর্মে খ্রিস্টানদের যে ধর্মগুরু যারা ছিলেন, পোপ, তার ক্ষমতা অনেক অনেক বেশি ছিল। পোপ ইচ্ছে করলে অনেক রাজাকে মৃত্যুদণ্ড দিয়ে দিতে পারতেন। তো এরকম ভারতবর্ষ কিন্তু সেই উগ্রবাদ, ইসলামী উগ্রবাদ, ধর্মবাদ মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছিল এরকম দুর্বল শাসনের অধীনে, পাগলা রাজাকার অধীনে। তো যখনই এরকম দেখবেন যে কোনো একটা দেশে মানুষ বস্তুর সাথে অবস্তুগত বিষয় বেশি পছন্দ করে, তারপর কামনা, বাসনা, স্বপ্ন, এই তিনটি জিনিস মানুষের যে পার্থিব বিষয়, পরিশ্রম, অর্থ, বৃত্ত, ব্যবসা বাণিজ্য, এগুলোর চাইতে প্রেম, ভালোবাসা, বিশ্বাস, ধর্মাচরণ, এই জিনিসগুলো মানুষের জন্য মুখ্য হয়ে যায়। তারা মনে করে এর মধ্যেই তাদের মুক্তি। ধরে নেবেন যে সেখানে দুর্বল শাসন চলছে, এবং যখন ধর্মগুরুরা সেটা বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, ইহুদি হোক, তারা সিংহাসনের প্যারালাল একটি শক্তি তৈরি করে ফেলে, এবং মানুষদেরকে জমিনের পরিবর্তে আসমানের দোহাই দেয়। মানুষদেরকে জীবনে বেঁচে থাকার চাইতে মরে যাওয়ার জন্য তাদেরকে উৎসাহিত করে বেশি, এবং বাস্তব জীবনের চাইতে মরে যাওয়ার পরে যে জীবন, এই জীবনটাকে গুরুত্ব এমনভাবে দেওয়া হয় যেন মানুষ কাজকর্ম বাদ দিয়ে সারাক্ষণ শুধু তসবিহ নিয়ে হাই আল্লাহ, হু আল্লাহ, এ সকল কথা বলে তারা বেশি শান্তি পায়। এরকম একটা প্রচারণা চলতে থাকে। অথচ প্রায় সকল ধর্মে বাস্তববাদী হওয়ার যে বিধান রয়েছে, কাজ করার যে বিধান রয়েছে, নিজের পেটে যা কিছু ঢুকানো হয় বা নিজের মুখের মধ্যে যা কিছু ঢুকানো হয়, ওটা আপনাকে পরিশ্রম করে উপার্জন করতে হবে। এগুলো মানে কারো দান, কারো দয়া, কারো দাক্ষিণ্য, কারো লুটপাট, কারো টোল, চাঁদাবাজি, সেটা মানে ভেস্তের টিকিট বিক্রি করে হোক বা ওই মানে ইজারাদারের টিকিট বিক্রি করে হোক, আপনি যে কোনোভাবে পরিশ্রম ছাড়া অর্থ উপার্জন করছেন, এটা যে কোনো ধর্মে, ইসলামে তো একেবারে 100% নিষিদ্ধ। এই যে কাজগুলো, এটিকে বলা হয় দক্ষিণ পন্থার উত্থান। এই উত্থান ফেরাউন জামানাতে হয়েছে,
এটা কারুনের জমানাতে হয়েছে, এ উত্থান হিটলারের জমানাতে হয়েছে, এ উত্থান মুসলিনের জমানাতে হয়েছে। সর্বোপরি যেটা বলতে চাচ্ছি যে এই জিনিসগুলো চক্র, একটা চক্রের মতো, সার্কেল, একটা সার্কেলের সাথে আরেকটা সার্কেল জড়িত, এবং একটা শুরু হলে অনিবার্যভাবে আরেকটা এসে যায়। দুর্বল শাসকদের দুর্নীতি আসবে, দুর্নীতি আসলে এরকম ধর্মভিত্তিক রাজনীতি আসবে, ধর্মভিত্তিক রাজনীতি আসলে এরকম একটা ইলিউশন চলে আসবে, এবং পুরো সমাজে একটা পাগলামো, রীতিমতো পাগলামো, তুগলকি কাণ্ড রীতিমতো রেওয়াজে পরিণত হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।